মিশু মাথা দুলিয়ে হ্যাঁ বলল। যেভাবে আছেন ঠিক ওইভাবেই শুয়ে থাকুন, উঠার একদমই চেষ্টা করবেন না। কিছুক্ষণ পর আপনাকে বাসায় নিয়ে যাব। 11টার দিকে মিশুকে বাসায় নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে নীল। নীল মিশুকে 5 গোলা করে উঠিয়ে অ্যাম্বুলেন্সে শুইয়ে দেয়। হসপিটাল থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ওরা। প্রায় কিছুক্ষণ পর বাসায় চলে আসে মিশুকে নিয়ে। গাড়ি থেকে ঠিক একইভাবে নীল মিশুকে কোলে করে বাসার ভিতরে নিয়ে গিয়ে নীলের রুমের বিছানায় শুইয়ে দেয়। আজকে থেকে তুমি আমার রুমেই থাকবে, শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। মিশু চুপটি করে শুয়ে আছে। নিশু কথা নীলের রুমে প্রবেশ করে। নিজেদের মনের মধ্যে অনুতপ্ত বোধ কাজ করছে। নিশু কথা মিশুর পাশে বসে বলতে লাগলো। নিশু বোন, আমাকে মাফ করে দে, আমার জন্যই আজ তোর এই অবস্থা। আমাকে মাপ করে দে বোন, তখন আসলে রাগের মাথায় ওইসব বলে ফেলেছিলাম। মিশু বড় একটা নিঃশ্বাস টেনে বলতে লাগলো। মা বাবাকে দেখে নি, সেই ছোট্টবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। যখন বোঝার জ্ঞান হয়েছে ঠিক তখন থেকে তোদের দুজনকে আপন বোনের মতো মনে করেছি। সব সময় তোদের মুখে হাসি দেখতে চেয়েছি। তোদের কষ্ট হলে যে আমারও বড্ড কষ্ট হতো। আমি যে তোদের খারাপ চাইতে পারি না রে বোন। পারলে তোরা আমাকে মাফ করে দিস। আমি তোদের জীবন নষ্ট করে দিয়েছি। এভাবে বলিস না মিশু, তুই যে আমাদের বোন, আমাকে মাফ করে দে বোন। তোকে অনেক কিছু বলেছি, দয়া করে মাপ করে দে। মিশু 2 হাত দিয়ে বসা অবস্থায় ওদের দুইজনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিশু কথাও কাঁদছে। হয়েছে, আর কাঁদতে হবে না, কান্না থামা। জানিস মিশু কাল কি হয়েছে? না বলে কিভাবে জানবো আমি? নীল ভাইয়া সত্যি তোকে অনেক ভালোবাসে রে, সেটা কালকে তাকে দেখেই আমি বুঝতে পেরেছি। মানে? কাল সারা রাত তোর জন্য দু চোখের পাতা এক করতে পারিনি ভাইয়া। আমি কথা অনেকবার বলেছি তোর পাশে থাকবো, নীল ভাইয়াকে বাসায় চলে যেতে, কিন্তু ভাইয়া এক কথা না করে দেয়। তারপর আমরা বাসায় এসে পড়ি, আর নীল ভাইয়া সারা রাত তোর কাছে থেকে যায়। নীল তোকে কতটা ভালোবাসে সেটা আমরা কালকেই বুঝতে পেরেছি মিশু। ওমর, রাফি, ওরা তোদেরকে ভালোবাসে না? জানি না। আমিও জানি না। তুই রেস্ট নেই, আমরা এখন যাই। হ্যাঁ, আমরা এখন যাই, আবার পরে আসবো। কোনো কিছু দরকার হলে নীল ভাইয়াকে দিয়ে বলবি, আর আমরা তো আছি। নিশু কথা রুম থেকে চলে যায়। মিশু নিজে নিজে ভাবনা সাগরে ডুব দিল নীলের কথা ভাবতে ভাবতে। মিশুর ভাবনার ছেদ পড়ল নীলের ডাকে। এই যে ম্যাডাম, কখন থেকে ডাকছি, কোথায় হারিয়ে গেলেন? মিশু নীলের দিকে তাকিয়ে দেখে নীল একটা টাওয়াল পেঁচানো অবস্থায় দাঁড়িয়ে আছে। নীলের সাদা ধবধবে উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে লজ্জায় মিশু চোখ নামিয়ে নেয়। কিছু বলছি কিন্তু। মিশু কিছুটা বিব্রত বোধ করছে। নীল মিশুর ওপর একরাশ রাগ নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। অন্য একটা টাওয়াল নিয়ে চুল মুছতে শুরু করে। মিশু আর চোখে নীলকে দেখছে। নীল আয়নাতে মিশুকে দেখে বুঝে যায় মিশু ওকে দেখছে। নীল বাঁকা হাসে। ওয়ার্ড্রোব থেকে টি শার্ট আর প্যান্ট বের করে নিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। মিশু একা একা বসে থাকে রুমে। শুধু মিশু একা নীলের রুমে থাকবে তা না, ওমর কথাকে ওর রুমে আর রাফি নিশুকে ওর রুমে থাকবে, সেটাই ওদের দুইজনকে বলে দিয়েছে। কেননা যদি মিশুর মতো ওরাও উল্টোপাল্টা কিছু করে বসে, এই ভয়তে। নিশু কথা পড়েছে চিপার মধ্যে, কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। জীবনটা এত বিচিত্র কেন? বিচিত্র বলেই তো এটা জীবন। বিচিত্র না হলে তো এটাকে জীবন বলা যায় না। বিচিত্রতা আছে বলেই জীবনে সুখের স্বাদটুকু উপলব্ধি করতে পারিনি। আদৌ সুখ নামক বস্তুটি আমাদের কাছে ধরা দিবে কি? অজানা আমাদের কাছে। মনে মনে কথাটা বলল। পিছন থেকে ওমর ওর পাশে এসে দাঁড়িয়েছে, সেটা কথা টেরও পায়নি। হালকা কাশিতে কথার ধ্যান ভাঙল। কথা তাকিয়ে দেখে ওমর ওর পাশে দাঁড়িয়ে। কি পালাবার প্ল্যান করছো নাকি? ওমর প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে কথার দিকে। ওমর একরাশ বিরক্তি নিয়ে রুমে চলে আসে। কথা কিছুটা স্বস্তি পায় ওমরকে চলে যাওয়া দেখে। নিশু বারান্দায় দাঁড়িয়ে মেঘলাময় আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের বেশ কিছুটা অংশ মেঘে ঢেকে আছে।
মনে হচ্ছে এখনই ঝুম করে বৃষ্টি বর্ষিত হবে আকাশ থেকে। নিশু কি দেখছো? উড়োজাহাজ। হোয়াট? নিশু হঠাৎ করেই বুঝতে পেরেছে ও কি বলেছে। থতমত খেয়ে বলল, আকাশ আকাশ, মেঘলা আকাশ দেখেছিলাম। ও ভালো লাগে আকাশ দেখতে। নিশু নিশু বড় একটা নিঃশ্বাস ফেলে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। রাতে সাব্বির ও ফাহিম নীলের রুমে আসে মিশুকে দেখতে। আপু, আপনি এখন কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আফা, আপনি এইটা কি করলেন? আপনার দেখি অনেক সাহস। মিশু ফাহিমের কথায় মৃদু হাসে। সাব্বির, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। জি বলেন আপু। ফারহাদ, রাহাত, হৃদয়কে ছেড়ে দিয়েছে নাকি? আপু, তাদেরকে দোকানে ছেড়ে দিয়েছে এবং তাদের হসপিটালে ভর্তি করে দিয়েছে। আপনি টেনশন করবেন না। মিশু সাব্বির কথায় কিছুটা স্বস্তি পেল, মনে মনে কিছুটা খুশি হয়। আপু যতটা খারাপ ভাববেন আমার ভাইয়াদের, ততটা খারাপ আমার ভাইয়ারা নয়। একবার তাদের সাথে মিশে দেখেন, তাহলেই বুঝতে পারবেন তারা কেমন লোক। উপর থেকে ঠিকই অনেক কঠিন, কিন্তু ভিতর থেকে অনেক নরম তাদের মন। মিশু কিছু বলল না, চুপ করে সাব্বিরের কথা শুনে গেল। আরও কিছুক্ষণ কথা বলে সাব্বির ও ফাহিম রুম থেকে বেরিয়ে যায়। নীল রুমে এসে মিশুকে ওষুধ খাইয়ে শুইয়ে দিল। অপর পাশে নীলও শুয়ে পড়ল আর কড়া গলায় বলে দিল সকালে ঘুম ভেঙে গেলেও যেন বিছানা থেকে না ওঠে। এদিকে রাফি বিছানায় চিত হয়ে শুয়ে আছে। নিশু বিছানার নিচে দাঁড়িয়ে পায়ের নখ খুঁড়ছে। নিশু রাফির সাথে এক বিছানায় ঘুমোতে সংকোচ বোধ করছে। বিয়ের আগে এভাবে এক বিছানায় ঘুমানোটা ওর কাছে ভালো লাগছে না, তাই কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাফি নিশুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আপনি কি ঘুমাবেন নাকি এখনো দাঁড়িয়ে থাকবেন? আমি এখানে ঘুমাবো না। আপনার ইচ্ছা, আমি ঘুমাচ্ছি, আপনি এইভাবে দাঁড়িয়ে থাকুন। ট্রফি বাচ্চা, ভাব দেখাস? দাঁড়া, একসাথে ঘুমানোর শখ বের করবো আমি। নিশু বিছানার মধ্যে একটা কোলবালিশ দিয়ে রাফির অপর পাশে শুয়ে পড়ল। রাফি এটা দেখে কিছুটা বাঁকা হাসলো। কথা বারান্দায় দাঁড়িয়ে আছে। ওমরের সাথে এক বিছানায় ঘুমানোর কোনো ইচ্ছেই তার নেই, কিছু করারও নেই ওর। এটা ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে ওর। আপনি কি ঘুমাতে আসবেন নাকি বারান্দায় দাঁড়িয়ে থাকবেন? কথা একদিন ভাবতে ভাবতে বারান্দা থেকে এসে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আচ্ছা, তো এই ব্যাপার, কোনো সমস্যা নেই। কথা মনি, তুমি ঘুমাও। গভীর রাতে নিশু ইচ্ছে করে ওর হাত পা রাফির গায়ের উপর উঠিয়ে দিল। রাফি ঘুমের মধ্যে ওর বুকের উপর কিছুটা ভারী ভারী অনুভব করলো। চোখ মেলে তাকিয়ে এই কাণ্ড দেখে রাফি কী করবে বুঝতে পারছে না। এ কেমন ঘুম রে বাবা, এভাবে কেউ ঘুমায়? আস্তে করে নিশুর হাত পা ওর বুকের উপর থেকে সরিয়ে নিশুকে ঠিক করে শুইয়ে দিল। কিছুক্ষণ পর সেই একইভাবে হাত পা রাফির গায়ের উপর উঠিয়ে দিল। রাফি আবারও নামিয়ে দিল। নিশু মুচকি হেসে আবারও উঠিয়ে দিল। রাফি এবার বিরক্ত হয়ে নিশুকে টেনে কাছে এনে ওর বুকের সাথে মিশিয়ে ধরল। নিশু মনে মনে অবাক, এটা হবে সেটা ওর ভাবনারও বাহিরে ছিল। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না সে। আলো, করতে চাইলাম কি আর হয়ে গেল কি? এখন কি করব? রাফি তো পরম যত্নে নিশুকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। নিশু অনেকবার সরাতে গিয়েও সরাতে পারেনি। রাফি ওকে শক্ত করে ধরে রেখেছে। নিশুও কিছুক্ষণ পর ঘুমের দেশে পাড়ি দিল রাফির সাথে। ওমর কথাকে সোফা থেকে কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। ওমর কথার অপর পাশে শুয়ে কথাকে ওর বুকের মাঝে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কথা টের পায়নি ও এখন ওমরের বাহুডোরে আবদ্ধ। সকালে মিশুর ঘুম ভাঙলেও শুয়েই রইল ও। নীল আগেই বলে দিয়েছে যেন ওকে বিছানা থেকে ওঠা না হয়। নীলের আগে ঘুম ভাঙলেও শুয়ে থাকতে হবে। মিশু মাথাটা তুলে নীলের মুখের দিকে তাকালো। জানালার কাচের ফাঁক দিয়ে হালকা রোদের ঝিলিক এসে নীলের মুখের ওপর পড়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলের দিকে। ঘন ঘন দুটো ভ্রুয়ের নিচে দুটো টানা টানা চোখ। চোখের পাপড়িগুলো খুব ঘন আর সুন্দর। গালে খোঁচা খোঁচা দাড়িগুলো একটু বড় হয়ে গেছে। শুভ্রতা ছেয়ে আছে গালে নাকে মুখে। ঠোঁটের উপরে ছোট্ট একটা কালো কুচকুচে গাঢ় তিল, যেটা দেখতে খুবই মায়াবী লাগছে। আগে কখনোই নীলকে কাছ থেকে এভাবে দেখেনি মিশু। হঠাৎ করেই নীল নড়ে চড়ে ওঠে। মিশু ওর চোখ সরিয়ে নেয় নীলের দিক থেকে। নীল চোখ মেলে মিশুর দিকে তাকিয়ে দেখে মিশু চেয়ে আছে উপরের দিকে। গুড মর্নিং মিশুমণি।
মিশু নীলের ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে নিল। নীল বিছানা থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে মিশুকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। মিশু ফ্রেশ হয়ে বের হয়ে নীলের কাঁধের ভর দিয়ে হেঁটে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। নীল সার্ভেন্টকে বলে খাবার নিয়ে আসতে বলে। নিশু ঘুম থেকে উঠতে নিলে হঠাৎ অনুভব করে কারো দু বাহুর মধ্যে আবদ্ধ আছে। কাল রাতের কথা মনে পড়ে যায় নিশুর। নিশু রাফির বুকের কাছে ওর মাথাটা রেখে রাফির বুকের টিপটিপ আওয়াজ শুনতে লাগলো। নিশুর কাছে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। চোখ বন্ধ করে আছে নিশু। নিশুর কাছে মনে হচ্ছে রাফির হার্টবিট প্রতিটা স্পন্দন বলছে, নিশু ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি নিশু। এভাবে থাকতে থাকতে রাফি চোখ মেলে তাকালো। নিশুকে ওর বুকের মাঝে আবদ্ধ দেখে আরও শক্ত করে জড়িয়ে ধরল। নিশু এবার আর শুয়ে থাকতে পারল না। রাফির হাত সরিয়ে লাফ দিয়ে উঠে পড়ে। রাফি কিছুটা অবাক হয়ে যায় নিশুর এমন কাণ্ডে। রাফি ভ্রু কুঁচকে নিশুর দিকে তাকিয়ে বলল, হোয়াট? নিশু কিছু না বলেই ওয়াশরুমে চলে যায়। রাফি নিশু যাবার দিকে তাকিয়ে আছে। কথার ঘুম পুরো হয়েছে, দেখে উঠতে নিয়ে উঠতে পারে না। চোখ মেলে দেখে ওমর ওকে জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমিয়ে আছে। হাই হাই, আমি তো সোফায় ছিলাম, এখানে কি করে আসলাম? মনে হয় ওই ওমেরা আমাকে এখানে নিয়ে এসেছে। ওমেরার বাচ্চা। কথা মাথাটা একটু তুলে ওমরের দিকে তাকালো। একটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। জানালার কাঁচের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে ওমরের চেহারাতে। ফর্সা মুখে লাল রোদ পড়ে কেমন রাঙা হয়ে উঠেছে চেহারাটা। গালে খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়ে গেছে। চোখে মুখে আছে এক অদ্ভুত মায়া। নাকটা লম্বা, গলা থেকে বুকের দিকে নামলে গেঞ্জির উপরের বোতাম দুইটা খোলা থাকায় উন্মুক্ত ফর্সা বুকটি খুবই সুন্দর দেখাচ্ছে। ফর্সা বুকে দু একটা লোম উকি দিচ্ছে। অদ্ভুত এক মায়া ছড়াচ্ছে ওমরের চেহারা থেকে। কথা অনেকক্ষণ এভাবে চেয়ে চেয়ে এসব ভাবতে লাগলো। ওমর চোখ মেলে তাকিয়ে দেখে কথা ওর দিকেই তাকিয়ে আছে। কথাকে বুকে জড়িয়ে নিয়ে কথার কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলল, গুড মর্নিং কথামণি। ওমরের উষ্ণ স্পর্শে কথা পরম আবেশে চোখ বুজে নেয়। ওমর কথার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। কথা হুট করেই চোখ মেলে ওমরের চোখে চোখ পড়াতে লজ্জা পেয়ে যায়। হালকা ধাক্কা দিয়ে ওমরকে সরিয়ে কথা উঠে চলে যায়। ওমর গালে হাত দিয়ে কথায় যাবার দিকে তাকিয়ে আছে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। ওমর, রাফি, সাব্বির অফিসে চলে যায়। নীল মিশুর কাছে থেকে যায় মিশুকে দেখাশোনা করার জন্য। এভাবেই খুনসুটিতে ওদের দিনগুলো কাটতে লাগলো। 10 দিনে মিশু অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এই 10 দিন নীল মিশুর অনেকটাই কেয়ার করে এবং ভালোবাসার শাস্তি তো আছেই। মিশু কথা না শুনতে চাইলে জোর করে সেই কাজটা করিয়ে ছাড়ে নীল। প্রথম মিশুর কাছে বিরক্ত লাগলেও এখন ওর অভ্যাস হয়ে গিয়েছে। মিশু এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে নীলের উপর। শুধু মিশু না, কথা ও নিশুও অনেকটা দুর্বল হয়ে পড়েছে ওমর ও রাফির উপর। ওমর, নীল, রাফি এটা বুঝতে পারে, কিন্তু নিশু ভালোবাসাকে বিশ্বাস করতে পারছে না। আদৌ কি সত্যিই রাফি ওকে ভালোবাসে নাকি মিথ্যা, সেটা ওর অজানা। নিশু বারান্দায় গ্রিল ধরে এক কোণায় দাঁড়িয়ে আছে। ওর মনের মধ্যে নানান প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে। আদৌ এই প্রশ্নের উত্তরের দেখা মিলবে কিনা সেটা ওর অজানা। হঠাৎ অনুভব করলো ওর কাঁধে কেউ হাত রেখেছে। পিছনে ঘুরে দেখে কথা, সাথে মিশুও আছে। কি হয়েছে নিশু? তোর কি মন খারাপ নাকি প্রশ্নের উত্তরের খোঁজ করছিস? মিশুর মুখে এই কথাটা শুনে অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকায়। মিশু ঠিক ওর মনের কথাটি বুঝতে পেরেছে। বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, তোরা জানিস আমার ব্যাপারে, তোদের মা বাবা হয়তো বেঁচে নেই, কিন্তু আমার বেঁচে থেকে আমার কাছে তারা মৃত। তাদের কি একটিবার আমার কথা মনে পড়ে না? এটাই কি তাদের ভালোবাসা? সেই ছোট্টবেলায় মা আমাকে এতিমখানায় রেখে চলে যায়, সরি এখনো পর্যন্ত আমাকে একটিবার দুধ দেখতে আসেনি। এই কি মা, এই কি মাদের ভালোবাসা? আসলে ভালোবাসা নামক কোনো জিনিসই এই দুনিয়াতে নেই, তাই আমি ভালোবাসাকে বিশ্বাস করি না। মিশু ও কথা এতক্ষণ নিশুর কথা চুপ করে শুনছিল। ওদের বলার মতো কিছুই নেই। নীরবতা বিরাজ করছে ওদের মাঝে। আসলেই মা বাবা যদি নিজের আপন সন্তানের সাথে এরকম অন্যায় করতে পারে, তাহলে সন্তানদের মা বাবার প্রতি ভালোবাসাটা হারিয়ে যাবেই, এটাই স্বাভাবিক। মিশু কিছুক্ষণ চুপ থাকার পরে বলল, নিশু,
ভালোবাসা নেই বলে ভুল হবে। আমরা যদি চাই তাহলে সামনে থাকা মানুষটিকে একবার ভালোবেসে বিশ্বাস করতে পারি। সেই মানুষটি যতই খারাপ হোক না কেন, একদিন ঠিকই এই ভালোবাসার কারণে সেই মানুষটি ভালো হয়ে যাবে। দেখ নিশু, আমরা এই 10-12 দিন ওদের সাথে এক রুমেই ছিলাম। চাইলে ওরা 3 জন আমাদের ফায়দা উঠাতে পারতো, কিন্তু ওরা এটা করেনি। কেননা ওরা আমাদেরকে ভালোবাসে, আমাদের মনে ওদের প্রতি ভালোবাসাটা জাগিয়ে তুলতে চাইছে। এটাকে ভালোবাসা বলে নিশু। একবার রাদীপকে বিশ্বাস করে দেখতে পারিস। একটু ভেবে দেখ রাদীপ বিষয়টা। কথাটি একটু ভেবে দেখিস। নিশু সেই আগের মতো সামনের দিকে তাকিয়ে আছে। প্রশ্নের জগৎ থেকে এখনো বের হতে পারেনি নিশু। নিশুর কি রাফিকে বিশ্বাস করা উচিত, নাকি ওর মা বাবার মতো এভাবে মাঝপথে ফেলে চলে যাবে? মনের মাঝে অস্থিরতা বিরাজ করছে, সব কিছু কেমন বিদঘুটে লাগছে। বড় একটা নিঃশ্বাস টেনে নিল নিশু। রাফি অফিসের একটা ফাইল নেবার জন্য রুমে আসে। বারান্দায় কারোর কণ্ঠস্বর শুনতে পেয়ে ধীর পায়ে হেঁটে বারান্দার গেটের পিছনে লুকিয়ে পড়ে। রাফি বুঝতে পারে নিশু মিশু কথা ওরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে, যেটা রাফির অজানা। রাফির কোনো ইচ্ছা ছিল না ওদের কথাগুলো শুনবার, কিন্তু কথার মাঝে অন্যরকম একটা গন্ধ পাচ্ছে, যেটা না শুনলে হয়তো ও নিশুর ব্যাপারে সবটাই অজানা থেকে যাবে। তাই অতি আগ্রহ নিয়ে ওদের কথা শুনতে লাগলো এবং ওরা নিশুর সাথে কথা শেষ করে রুম ত্যাগ করলো। রাফি এখন সবটা বুঝতে পেরেছে কেন নিশু ভালোবাসা নামক জিনিসটিকে ঘৃণা করে। তাহলে এর জন্য ভালোবাসাকে বিশ্বাস করতে পারছো না? আমি তোমার মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবই নিশু। এখন তোমার কাছে যাব না, এখন তোমার একা থাকাটা খুব দরকার। রাতে ডিনার শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ওমর, নীল, রাফি অফিসে চলে যায়। মিশু নিশু কথা সিঁড়ি বেয়ে নিচে নামছে আর সাব্বির ও ফাহিমকে ডাকছে। সাব্বির, আরে ওই স্যাবরা। ফারান গেট, কই রে তুই? মরেছে নাকি দুটাই? ওই শেবরার বাচ্চা। এত চিৎকার দিয়ে ডাকার কি হলো শরী? কিছু লাগবে? মোরে ডাহেন কো আফা, মুই মুড়ি খাইতেছি। তোদেরকে দিয়ে কাজ আছে, তাই ডেকেছি। কি কাজ আপু? কোন কি কাম? ওই তোর মুড়ি খাওয়া বন্ধ কর। আফা, মোর মুড়ি। আর খাবার দরকার নাই। আচ্ছা শোন, আমরা এখন কানামাছি খেলবো। আফা, কোন কি? আফা, মুই খেলবার পারুম না। কি বললি? আবার বলতো শুনি। মুই কিছু কই নাই তো। গুড। মিশু আপু, আপনি তো এখনো ঠিক মতো সুস্থ হননি। এখনই দুধ করলে সমস্যা হতে পারে। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, কিছু হবে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি আমার আঙুল ফুটাচ্ছি। ফুটপাতে থাক। কথা ওর দুহাত পিছনে নিয়ে আঙুল একটা ফুটিয়ে ওদের সামনে ওর হাতের আঙুল মেলে ধরলো। সবাই এক এক করে আঙুল ধরলো। বুড়ো আঙুলটা সাব্বির ধরলো। সাব্বির, তুই চোর। কেমনে? আমি আমার হাতের একটা আঙুল ফুটিয়েছি এবং যেটা ফুটবে সেটা যে ধরবে সেই চোর। তাই তুই আমার সেই ফুটানো আঙুলটাই ধরেছিস, তাই তুই এখন চোর। হ্যাঁ। মোর এইটা কত খেলেছি, কিন্তু 26 সালাই এটা জানি না আফা। নে এবার কাছে আয় সাব্বির, চোখ বেঁধে দেই তোর। সাব্বির নিশুর কাছে গিয়ে উপর দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। নিশু সাব্বিরের পিছন থেকে রুমাল দিয়ে চোখ বেঁধে দিল। সাব্বির, চিটিং করবি না, চিটিং করলে 10 টাকা খাবি। আচ্ছা ঠিক আছে, করবো না চিটিং। কথা সাব্বিরকে ধরে গোল গোল করে ঘুরিয়ে দিল। নে রেডি, এবার আমাদের ধর। ওরা দৌড়তে লাগলো। সাব্বির কানা বাবাজির মতো হাত মেলে হাতিয়ে হাতিয়ে ওদের ধরতে লাগলো। মিশু নিশু কথা ওরা সাব্বিরের চিমটি ঘুষি থাপ্পড় মেরে পালিয়ে যাচ্ছে। সাব্বির ধরতেও পারছে না, কানার মতো শুধু হাতিয়ে যাচ্ছে। ওএনআর গ্রুপ অফ কোম্পানি। ওমর, নীল, রাফি অফিসে পৌঁছে ওদের কেবিনে বসে ফাইলগুলো দেখছিল। হঠাৎ রাফি কি যেন মনে করে ল্যাপটপ অন করে বাসার সিসিটিভি ক্যামেরার লাইভ অপশন অন করার সাথে সাথেই ওদের খেলার দৃশ্য দেখতে পেল। নীল, অমর, দেখ ভাই। নীল ও ওমর এই দৃশ্য দেখে হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছে না। হুট করেই নীল রেগে বলতে লাগলো, মিশু এখনো পর্যন্ত ঠিকমতো সুস্থ হয়নি, তার মধ্যেই লাফালাফি করতেছে। ওকে তো আমি... নীল থাক না, ওদেরকে ওদের মতো খেলতে দে। অনেকদিন পর ওদের মুখে হাসি দেখছি, কিচ্ছু হবে না নিশুর। জাস্ট কুল ব্রো।
ওরা খেলো, আমরা এখানে বসে ওদের খেলা দেখি। কিভাবে বাচ্চাদের মতো খেলছে দেখছো? নীল আর কিছু বলল না। রাফি ও ওমরের কথায় চুপ হয়ে গেল। এদিকে ওরা সবাই খেলতে খেলতে হয়রান হয়ে যায়। সোফায় বসে গা এলিয়ে দেয়। আপু অনেক ভালো লাগছে, আরও এক গেম হবে নাকি? খাড়া দেখি জিরাইয়া লই, থাপড় তো কম খাস নাই আফাগো হাতেই, এরপরেও খেলতে মন চাই। হুম। আমি আর খেলতে পারবো না, অসুস্থ ফিল করছি। আবার কালকে খেলবো। আচ্ছা তাহলে থাক, কালকে খেলবো নে। চল অন্য কিছু খেলি তাহলে। কি খেলবেন? যাই, খেলেন না কেন? মই কিন্তু এক পায়ে খাড়া আছি খেলার জন্য। তাহলে তো তোকে নেবো না ফাহিম। কে? এক পায়ে খোঁড়া থাকলে খেলবে কিভাবে? মিশু কথা ও সাব্বির হাসতে লাগলো। ফাহিম হা করে ওদের দিকে তাকিয়ে মাথা চুলকাতে লাগলো। ওই থাম, ভালো কথা মনে পড়ছে। কি? কি? কি কথা? আরে কথা আফাই তো এখানেই আসি। কথা চোখ রাঙিয়ে ফাহিমের দিকে তাকালো। কি কথা মনে পড়েছে সেটা বল মিশু। আই থিঙ্ক ফারাদের সাথে কথা বলা দরকার ছিল। ঠিক বলেছিস মিশু। নিশু কিছু বলতে যাবে, তার আগেই সাব্বির বলে উঠল। আপু আপনারা প্লিজ এই টপিকটা এখানেই বন্ধ করে দিন। হ আফা, বন্ধ করে দেন। ওপেন দ্য দরজা। কেন? ওয়াই? কারণ সমস্যা আছে তাই। সমস্যাটা কি সেটা বল। এত কিছু বলতে পারবো না, আপনাদের ভালো জেনে বলছি টপিকটা বন্ধ করে দিন। আমাদের ভালোর জন্য মানে? এখানে ভালো খারাপের কি আছে বুঝলাম না। আছে আছে। আচ্ছা চলেন টুট বিয়ার খেলি। আগে বল সমস্যাটা কি, তারপর খেলা হবে। প্লিজ আপু চুপ থাকেন। থামবো না। ওই কথা, ফোনটা নিয়ে আয়। ফারহাদকে কল দিয়ে জিজ্ঞেস করি এখন কি সুস্থ হয়েছে নাকি। ওকে। আপু প্লিজ নিজেদের বিপদ নিজে ডেকে আনবেন না। দেখ সাব্বির, এখন কিন্তু ভীষণ রাগ হচ্ছে। সত্যি করে বল, কি হয়েছে, সমস্যাটা কোথায়? বলতে পারবো না। ফাহিম তুই বল। মোরে মাফ কইরা দেন আফা, মই কিছু করিতে পারমুন না। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সাব্বির তুই বলবি না তো? না। ফাহিম তুইও বলবি না? না আফা। দেখ তাহলে আমি কি করি। মিশু বসা থেকে উঠে দাঁড়িয়ে সোফার উপরে উঠে দাঁড়ালো এবং জোরে চিল্লিয়ে বলতে লাগলো। ফারহাদ, আই লাভ ইউ, আই লাভ ইউ ফারহাদ। কি? সাব্বির ও ফাহিমের অবস্থা খারাপ মিশুর কথা শুনে। মিশু জানেও না অজান্তেও কি বলে ফেলেছে। নিশু কথা সাব্বির ও ফাহিমের চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পাচ্ছে। মিশু সোফায় বসে বলল, কি রে, এখনো বলবি না? কিরে তোদের এমন দেখাচ্ছে কেন? ভয় পাচ্ছিস কেন তোরা? কি হয়েছে তোদের? কথা বলছিস না কেন? আবলের দল। নিজের পায়ে নিজেই কুদাল মারছেন। হু হু। কোরাল মারছি মানে? কি হয়েছে সেটা তো বলবি। বুঝতে পারবেন একটু পরে। হঠাৎ করে নিশু চোখ যায় মেন গেটের দিকে। নিশু দেখতে পাচ্ছে নীল রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে নীলের চেহারা দেখে। মিশু, ওই ওই দেখ। মিশু বিরক্ত নিয়ে দরজার দিকে তাকাতেই ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ওদের দুইজনের দেখা দেখি সাব্বির ফাহিম কথা তাকিয়ে দেখার সাথে সাথে নীলের চেহারা দেখে ভয় পেয়ে যায়। এবার ওরা বুঝতে পারছে সাব্বির ও ফাহিম ফরহাদের কথা বলতে নিষেধ কেন করেছিল। মিশু মনে মনে আল্লাহ আল্লাহ করছে আর ঢোক গিলছে। নীল আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রাগী মুড নিয়ে হন হন করে মিশুর কাছে এসে ওর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। মিশুর হাত জোরে শক্ত করে ধরাতে মিশু খানিকটা ব্যথা পাচ্ছে ওর হাতে। নিশু কথা সাব্বির ফাহিম ওরা চারজন ভয় পেয়ে যায়। না জানি মিশুর সাথে নীল এখন কি করবে এটা ভেবে। নীল সিঁড়ি দিয়ে মিশুকে টেনে উপরে ওর রুমে নিয়ে গিয়ে দেয়ালের সাথে মিশুকে চেপে ধরে। হুট করে মিশু ঠোঁট জোড়া নীলের আয়ত্তে করে নেয়। মিশু নীলের এমন ব্যবহারে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। চোখ বড় বড় করে নীলের দিকে তাকিয়ে আছে। মিশু হাত দিয়ে নীলকে সরাতে চেষ্টা করছে। এতে করে নীল মিশুকে আরও জোরে চেপে ধরে ছোঁয়াটা আরও বাড়িয়ে দিচ্ছে। শত চেষ্টা করেও মিশু নীলকে সরাতে পারছে না। শেষমেশ ব্যর্থ হয়ে নীলের ঠোঁটের স্পর্শ অনুভব করতে লাগলো।
10 মিনিট পর নীল মিশুকে ছেড়ে দেয়। নীল জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, সাথে মিশুও। নীল ওর বুড়ো আঙুল দিয়ে মিশুর ঠোঁটের উপর স্লাইড করতে করতে বলল, এই ঠোঁটে শুধু নীলের নামই থাকবে, অন্য কারো নাম যেন দ্বিতীয়বার না শুনি। মিশু শুধু নীলের, মাইন্ড ইট। ওরা যখন ফারহাদের কথা বলছিল তখন ওরা ওদের সব কথা শুনছিল। ফারহাদের কথা শোনা মাত্রই ওদের ভীষণ রাগ হয়। আর মিশু যখন ফারহাদের নাম নিয়ে আই লাভ ইউ কথাটা বলেছে, নীল তখনই প্রচণ্ড রেগে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে নিজে ফুল স্পিডে ড্রাইভ করে বাসায় চলে আসে। এসেই মিশুর উপর হামলা। মিশু দেয়ালের সাথে ঘেঁষে পাথরের মতো দাঁড়িয়ে আছে, নড়ছেও না চড়ছেও না। নীল চলে গিয়েছে দেখে নিশু কথা তাড়াতাড়ি করে উপরে চলে আসে। রুমে ঢুকে দেখে মিশু পাথরের মতো দাঁড়িয়ে আছে দেয়াল ঘেঁষে। মিশু, মিশু ঠিক আছিস তো? তোকে কিছু করেনি তো নীল? আরে এই মিশু, কথা বলছিস না কেন? মিশুর ধ্যান ভাঙে নিশুর ধাক্কায়। লিপ কিস করেছে, ওয়াক ওয়াক। নিশু কথা এটা শুনে অবাক হয়ে যায়। বাবা, প্রথম কিসেই মিশু প্রেগনেন্ট? ঠিক। মিশু বেসিনের সামনে দাঁড়িয়ে ওর ঠোঁট ধুতে থাকে। নিশু ও কথা, ওদের কথা ও হাসি মিশুর কানে আসে। রেগে মেগে ওয়াশরুম থেকে এসেই নিশু ও কথাকে মারতে লাগলো। শয়তান দুইটা, মজা নেস? আরে মিষ্টি খাওয়া মিশু। চমচম খাবো মিশু। আচ্ছা রাগিস না, একটা কথা বুঝতে পারছি না, নীল তোর কথা কিভাবে শুনতে পেল? ও তো অফিস ছিল। হ্যাঁ সেটাই। এইটা তো ভেবে পাচ্ছি না আমি। ওরা চুপচাপ গালে হাত দিয়ে ভাবতে লাগলো। কিছুক্ষণ চুপ করে ভাবার পর হুট করে ওরা তিনজন একসাথে বলে উঠল, সিসি ক্যামেরা! তার মানে হলো রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ এটাই হবে। আর না হলে নীলের এই কথাটা জানতে পারতো না। তাহলে এর মানে এটাই বোঝায় ওরা অফিসে বসে আমাদেরকে দেখেছিল। আরে এই জন্যই সাব্বির ওর ভাই ফাহাদের কথা বলতে বারবার নিষেধ করেছিল। সাব্বির, ফাহিমার বাচ্চা, আমাদের এই কথাটা ওইখানে বলে কি হতো? ওগো দুটারে আজ খাইছি। ওই ওদের দুইটারে আজকে এই রুমে ডাক দিয়ে নিয়ে আয়, ইচ্ছা মতো কেরামো দুইটারে। দাঁড়া, ডাক দিতেছি। তোরা পজিশন মতো থাক। তুই যা, ডাক দিয়ে আই আন্দুটারে। নিশু সাব্বির ও ফাহিমকে উপরে বসেই আদরে কণ্ঠে ডাক দিয়ে বলল, সাব্বির, ফাহিম, তোমরা একটু এখানে আসো না, তোমাদেরকে একটা কথা বলার ছিল। সাব্বির ও ফাহিম নিশুর ন্যাকা কণ্ঠে ডাক শুনে ভ্রু কুচকে উপরের দিকে তাকায়। আফা, অনন্যের কি হয়েছে? অনন্যে এইভাবে ডাহেন কো মাগো? কি হয়েছে আপু? বেশি কথা বলিস। উপরে আসতে বলেছি না তবু? তাড়াতাড়ি উপরে আয়। সাব্বির ও ফাহিম চারপাশ ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। নিশুর সামনে দাঁড়িয়ে বলল, বলেন আপু, কেন ডেকেছেন? হ কইয়া হালান আফা। আমার সাথে আয়। সাব্বির ও ফাহিম নিশুর পিছনে পিছনে যেতে লাগলো। নিশু রুমের ভিতরে ঢোকার পর সাব্বির ফাহিম যেই না রুমের ভিতরে পা রাখলো, নিশু তখনই দুইটাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে দরজা লক করে দিল। সাব্বির ফাহিম অবাক হয়ে গেছে নিশুর এই ব্যবহারে। ওয়া কি আফা, ধাক্কা মারলেন কে? আপু কি হয়েছে? আপনারা আমাদের দিকে এভাবে তাকাচ্ছেন কেন? কি হয়েছে সেটাই তোদের দেখাবো। নিশু, কথা আটাক। আফা, মাগু মারতেছে কে মাগু? ছাইড়ে দেন। উহ। ওই তোরা থাম, এবার বল, বাসায় যে সিসি ক্যামেরা লাগানো আছে সেটা আমাদেরকে কেন বলিসনি? আপু, আপনারা তো আমাদের কাছে জিজ্ঞেস করেন নাই, জিজ্ঞাসা করলে ঠিকই বলতাম। হ জিগাইলেন কইতাম। ওই আজকে একটু বেশিই চুপচাপ সবাই। নিশু মিশু কথা চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে। সাব্বির ফাহিমও চুপচাপ খাচ্ছে। এই কয়দিনে সাব্বির ও ফাহিম খাবারের সময় গল্প জুড়ে দিত, আর আজ হঠাৎ করেই চুপ থাকায় ওদের তিনজনকে বড্ড ভাবাচ্ছে। খাবার শেষ করে ওমর, নীল, রাফি যে যার রুমে চলে গেল। ওরা একটু হাঁপ ছেড়ে বাঁচল। আফা, আপনাগো? ফাহিম চুপ হয়ে যায়। চুপ, খেতে থাক, একটা কথা বলবি না, কথা বললি। ফাহিম ভয়তে কাঁচুমাচু হয়ে বসে রইল।
সাব্বির এটা দেখে মুখ খুলে কিছু বলল না। নিশু কথা মিশু খাবার শেষ করে ঘুমোতে চলে গেল। যে যার মতো করে শুয়ে পড়ল। সকালে ওরা অফিসে যাবার পর সাব্বির ও ফাহিম নাগিন ডান্স করতে করতে নিশুর রুমে প্রবেশ করলো। ওদের এই আবাল মার্কা ডান্স দেখে ওরা না হেসে পারল না। কি রে, তোরা দুজন কি পাগল হয়েছিস নাকি? পাবনার সিট বুক করতে হবে। থাম তোরা, তোদের ড্যান্স দেখে আর হাসতে পারছি না, পেট ব্যথা হয়ে গেছে। আফা জানেন কি হয়েছে? না জানি না, বল কি হয়েছে? ও পারলে পারলে বিয়ে খাবো, 3টা বিয়ে খাবো। বিয়ে খাবি মানে? কার বিয়ে? আপনাগো বিয়ে। ও আচ্ছা, আমাকে বিয়ে? আমাদের বিয়ে মানে? হ্যাঁ, আপনাদের বিয়ে। নিশু মিশু কথা এখনো হাঁ করে আছে। ওরা ঠিক বুঝতে পারছে না সাব্বির ও ফাহিম কি বলছে। দেখ, মজা করবি না, সত্যি করে বল। সত্যি কথা আফা। বাট কবে? সেটা জানি না, তবে আমার আর আপু আপু ডাকতে ইচ্ছে করছে না। ভাবি ভাবি ডাকতে খুব মন চাচ্ছে। হরে, একসাথে 3টা ভাবি পামু। মিশু নিশু কথা এখনো ঘোরের মধ্যে আছে। এটা কি সত্যি নাকি মিথ্যা সেটাই বোঝার চেষ্টা করছে। আচ্ছা, আমাদের কেন জানায়নি এই ব্যাপারে? হ্যাঁ, সেটাই আমাদের কেন বলেনি? নাকি এর মধ্যেও কোনো রহস্য আছে? কোনো রহস্য নেই, রাতে সব কথা জানতে পারবেন। কিন্তু তার আগে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা বলতে পারবো না। ফাহিম চল। হ ভাই চল, মাগো মেলা কাম আছে। ওরা দুইজন রুম থেকে চলে যায়। কথা মিশু, এখন কি হবে? বিয়ে হবে? কি? আরে সাব্বির, যাবার আগে কি বললো সারপ্রাইজ আছে নাকি? কিসের সারপ্রাইজ রে? কেমনে কমু? কনফিউজড। সারাদিনেও সাব্বির ফাহিমকে বাসায় দেখা যায়নি। নীল ওমর রাফিদের ফোন কল আসেনি। ওরা ভেবেই পাচ্ছে না হুট করে কি হলো। দেখ, সাব্বিরের ফোন বন্ধ বলছে। ফাইমের ফোনও বন্ধ রয়েছে। বুঝতে পারছি না ওরা কি করতে চাইছে। আমিও ঠিক বুঝতে পারছি না। ধুত। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনও ওরা বাসায় ফিরেনি। নিশু মিশু কথা খাবার খেতে বসেছে। খাবার যেন গলা দিয়ে নামছে না ওদের। ওদের মনের মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, ওরা দুইজন গেল কোথায়। জোর করে 2-4 নালা খেয়ে হাত ধুয়ে উঠে বলল ওরা। খাবারের রুচিই পাচ্ছে না। যে যার রুমে গিয়ে চিন্তায় বিভোর। সারাদিন ভাবতে ভাবতেই ওদের সময় কেটে গেল। সন্ধ্যার দিকে সাব্বির ও ফাহিম বাসায় আসে। নিশু কথা মিশুর রুমেই ছিল। সাব্বির ফাহিম মিশুর রুমে প্রবেশ করলো। ওদের দুইজনকে দেখে ওরা একটু স্বস্তি পেল এবং নানা ধরনের প্রশ্ন জুড়ে দিল। তোরা দুইজন সারাদিন কোথায় ছিলি? তোর ফোন বন্ধ কেন? আর ওই 3 জনের খবর কি? তারা কোথায়? সাব্বির ফাহিম কিছু না বলেই ওদের হাতে থাকা 3টে শপিং ব্যাগ ওদের সামনে ধরল। এটা কি? এটাতে কি আছে? এটা আমাদের কেন দিচ্ছিস? এত প্রশ্নও তো দিতে পারবো না। ওটার ভিতরে গ্রাউন্ড আছে, ভাইয়েরা আপনাদের জন্য পাঠিয়েছে। তাতে করে ড্রেসগুলো পরে রেডি হয়ে নিন, আমরা নিচে ওয়েট করছি। তাড়াতাড়ি রেডি হইবেন, দেরি হইলে ভাইয়ারা কিন্তু রাগ করবে। সাব্বির ফাহিম রুম থেকে বেরিয়ে যায়। ধুর, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সব প্ল্যানের মতো মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ওয়েট, দেখি কি আছে এটার ভেতরে। কথা শপিং ব্যাগের ভিতরে হাত দিয়ে একটা বেগুনি রঙের গাউন বের করলো, যেটা দেখে কথা অবাক। ওর দেখা দেখি মিশু শপিং ব্যাগের ভিতরে হাত দিয়ে ব্লু রঙের একটা গাউন বের করলো। নিশুর শপিং ব্যাগে ছিল লাল রঙের গাউন। গাউন 3টে ফুল হাতা সহ নেটের অতি সুন্দর পাথর দিয়ে কারুকাজ করা ছিল। ওদের ভীষণ পছন্দ হয় গাউন 3টে। ওয়াও, অনেক সুন্দর তাই না? 3G 3টা চয়েস আছে। চল তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, দেরি হলে 3G 3টা রাগ করবে। হ্যাঁ চল। মিশু নিশু কথা গাউন 3টে পরে রেডি হয়ে নেয়। আজকে ওরা হালকা সাজ সেজেছে। হঠাৎ করেই ওদের আজ সাজতে মন চাইছে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিয়েছে। 3 জনকেই খুব সুন্দর লাগছে। আজকে 3G 3 জন ওদের দেখে পাগল হয়েই যাবে। ওরা রেডি হয়ে নিচে নামতে লাগলো।
গাউন তিনটে বেশ বড় ছিল, তাই গাউন ধরে হাঁটতে হচ্ছে। সাব্বির ফাহিম তো ওদের দিকে ওরে মুই ক্রাশ খাইছি। আপু অনেক সুন্দর লাগছে আপনাদের, মনে হচ্ছে আকাশ থেকে 3টা পরী নেমে এসেছে। মিশু নিশু কথা ওরা তিনজন কিছুটা লজ্জা পেল। হয়েছে, আজাইরা প্যাচাল বাদ দে, এখন কোথায় যাবি সেটা বল। আসেন আমাদের সাথে। এখন আমরা কোথায় যাব? দেখতে পারবেন, আহেন মাগু লগে। সাব্বির ফাহিম বাহিরের দিকে হাঁটা ধরল। মিশু নিশু কথা সাব্বির ও ফাহিমের পিছন পিছন যেতে লাগলো। ওদের মনের মধ্যে প্রশ্ন, যেটার উত্তর সাব্বির দিচ্ছে না। মিশু নিশু কথা গাড়ির সামনে এসে দাঁড়াবার সাথে সাথেই বডিগার্ডরা গাড়ির দরজা খুলে দিল। মিশু নিশু কথা তিনজন 3টে গাড়িতে উঠে বসলো। গাড়ি ওদের গন্তব্যে যেতে লাগলো। মোট 6টা গাড়ি এক সিরিয়ালে যাচ্ছে। মাঝখানে 3টেতে নিশু মিশু কথা, পিছনে একটা বডিগার্ডদের, সামনের একটাতে সাব্বির ও ফাহিম, পরেরটাতে বডিগার্ডরা। সাব্বির ফোন হাতে নিয়ে কাকে যেন কল দেয়। হ্যালো, আমরা আসছি তাদের 3জনকে নিয়ে। অপর পাশ থেকে এই কথাটা শোনা মাত্রই ফোন কেটে দেয়। ঘণ্টাখানিক পর বড় একটা বাড়ির ভিতরে প্রবেশ করলো। গাড়ি ভিতরে প্রবেশ করার সাথে সাথেই মেন গেট লাগিয়ে দেওয়া হলো। পরপর সিরিয়াল মতো একে একে গাড়ি থেমে গেল। বডিগার্ডরা এসে দরজা খুলে দিল। মিশু নিশু কথা ওরা ওদের গাউন ধরে গাড়ির বাহিরে নেমে পড়ল। বাড়িটার দিকে তাকিয়ে ওদের চোখ ধাঁধিয়ে যায়। ওদের কাছে মনে হচ্ছে কোনো এক রাজপ্রাসাদে চলে এসেছে, আর ওরা সেই প্রাসাদের কুইন। হালকা সাদা রং দিয়ে ডিজাইন করা বাড়িটি। বাড়ির এক পাশে সুন্দর একটা সুইমিং পুল। ছোট ছোট নানা ধরনের বাতির আলো সুইমিং পুলের মধ্যে পড়াতে আকাশি রঙের পানিগুলো চিকচিক করছে। অপর পাশে 3টে বেঞ্চ আছে এবং নানান ধরনের ফুল গাছ লাগানো। সব মিলিয়ে অনেক সুন্দর বাড়িটি। নিশু মিশু কথা এতক্ষণ অবাক হয়ে বাড়িটির দিকেই তাকিয়েছিল। সাব্বিরের কথায় ওদের ঘোর ভাঙে। আপু আপনাদের ভিতরে যান। তোরা আসবি না? আপনারা যান, মোরা আসছি। মিশু নিশু কথা আর কিছু বলল না। হেঁটে হেঁটে বাড়ির ভিতরে যেতে লাগলো। ওদের মনের মধ্যে এক অজানা অনুভূতি কাজ করছে। বাড়িটির দরজা লাগানো ছিল। মিশু হাত দিয়ে দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথেই খুলে যায়। বাড়িটি এখন ওদের কাছে ভৌতিক মনে হচ্ছে। একটা ডিম লাইট জ্বালানো আছে। ভিতরে আর কোনো লাইটের আলো দেখতে পাওয়া যাচ্ছে না। মিশু নিশু কথা ওদের কেমন ভয় ভয় করছে। ওরা পিছনে তাকিয়ে সাব্বির ও ফাহিমকে ডাকতে নিলে দেখে পিছনে কেউ নেই। এটা দেখে ওরা আরও ভয় পেয়ে যায়। এত তাড়াতাড়ি ওরা কোথায় চলে গেল এটাই ভাবছে ওরা। মিশু কথা, আমার খুব ভয় করছে। সাব্বির ফাহিম আমাদের কোথায় নিয়ে এলো? আর ওরা এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল কি করে? আমিও ঠিক এটাই বুঝতে পারছি না। ভিতরে যাই চল, বাইরে থাকাটা ঠিক হবে না বোধহয়। আমারও তো তাই মনে হয়। ভেতরে চল তাহলে। প্রথমে মিশু, তারপর নিশু, শেষে কথা বাড়ির ভিতরে প্রবেশ করলো। হেঁটে ভিতরে যাওয়ার সাথে সাথেই দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল। ওরা 3জন একটু কেঁপে উঠল এবং ভয় পেয়ে যায়। ভয় পাস না, মনে সাহস রাখ। এখন কি করব? বাইরে কিভাবে যাব? মিশু কিছু বলতে যাবে, ঠিক সেই সময় ডিম লাইট অফ হয়ে যায়। ওরা এবার আরও ঘাবড়ে যায়। সারা বাড়িতে এখন শুধু অন্ধকারে ছেয়ে আছে। কেউ কাউকে দেখতে পর্যন্ত পাচ্ছে না। মিশু নিশু কথা ভয়তে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আর ভাবতে থাকে কেন যে এখানে আসতে গেল। ওমর নীল রাফিদের কথা খুব মনে পড়ছে ওদের। ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওদের। হুট করেই 3টে আলো ওদের 3জনের গায়ের উপর পড়ে। হঠাৎ আলো পড়াতে ওরা কিছুটা ভয় পেয়ে যায়। সেই আলোর সাথে গোলাপের পাপড়ি ঝরে পড়তে লাগলো ওদের গায়ের উপর। ওরা এবার ওদেরকে ছেড়ে দাঁড়িয়ে একবার উপরে আরেকবার ওদের মুখের দিকে চাওয়াচাওয়ি করছে। হঠাৎ করে গিটারের আওয়াজ ওদের কানে ভেসে আসতে লাগলো। আওয়াজ অনুসারে সেদিকে তাকিয়ে দেখে ওমর নীল রাফি ওরা ওদের সাথে ম্যাচিং করে শার্ট কোট ও প্যান্ট পরেছে। মিশু নিশু কথা ওদেরকে দেখে অবাক হয়ে যায়। এতক্ষণ এখানে কেউ ছিল না, এখন এরা 3জন কোথা থেকে আসলো এটাই ভাবতে লাগলো ওরা। হঠাৎ ওদের ধ্যান ভাঙলো ওমরের গানের শব্দে। ওমর গিটারের সুর বাজিয়ে আস্তে করে চোখ খুলে কথার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। ইতনি মোহাবত করো না, मैं डूब न जाऊं कहीं, वापस
किनारे पे आना, मैं भूल न जाऊँ कहीं। देखा जब से चेहरा तेरा, मैं तो खुदों से सोया नहीं। बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं। मुझे नींद आती नहीं है, अकेले ख्वाबों में आया करूँ। नहीं जल सकूँगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। एक तुम्हें जाने के अलावा और कुछ हमसे होगा नहीं। बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं। हमारी कमी तुमको महसूस होगी, भिगा देंगे जब बारिशें। मैं भर कर के लाया हूँ आँखों में अपनी अधूरी सी कुछ ख्वाहिशें। रूह से जाने वाले आशिक बात जिसमें के करता नहीं। बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं। গান গাওয়া শেষ করে ওরা চুপ হয়ে যায়। কথা নিশু মিশু এখনও ওরা ওদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের চোখ এখন ওদের উপরে স্থির, চোখের পলক যেন পড়তেই চাইছে না। এক অদ্ভুত অনুভূতির সাগরে তলিয়ে আছে ওরা। সেখান থেকে ফিরে আসার পথ ওদের কাছে অজানা হয়ে গিয়েছে। ওমর নীল রাফি গিটার চেয়ারের উপর রেখে হেঁটে ওদের কাছে যেতে লাগলো। এখনও ওরা ওদের দিকে তাকিয়ে আছে। ওমর নীল রাফি মৃদু স্বরে ডাক দিল ওদের। কথা। মিশু, নিশু। ওদের মৃদু স্বরের ডাকে ওদের ঘোর কাটে। সামনে তাকাতেই ওদের সাথে চোখাচোখি হয়ে যায় ওদের। কথা নিশু মিশু ওরা ওদের চোখের দিকে তাকিয়ে আছে। আজ হঠাৎ করেই ওদের চোখের দিকে তাকাতে ওদের ভালো লাগা কাজ করছে। ওদের চোখে ছিল না কোনো রাগ, ছিল না কোনো হিংস্রতা, ছিল শুধু ওদের প্রতি ভালোবাসা। সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে কথা নিশু মিশু। ওমর নীল রাফি হুট করেই এক হাঁটু ভাঁজ করে ওদের সামনে বসে পড়ে। ওদের হাতে ডায়মন্ডের রিং মিশু নিশু কথাদের সামনে তুলে ধরে। আলোর রোশনি রিংয়ের উপর পড়াতে চকচক করছিল রিং তিনটে। মিশু নিশু কথা ওরা অবাকের চরম পর্যায়ে। ওমর নীল রাফি একসাথে বলতে লাগলো, প্রপোজ কিভাবে করতে হয় জানি না, তবুও আজ বলবো আই লাভ ইউ। ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় সেটাও আমি জানি না, তবুও আমার ভালোবাসা তোমার কাছে প্রকাশ করতে চাই। আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকে চাই। তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসির কারণ হতে চাই, তোমার কষ্টের ভাগিদার হতে চাই, তোমার প্রতিটা স্বপ্নে শুধু আমি থাকতে চাই। এক জনম নয়, 7 জনমের সাথী হতে চাই আমি তোমার। দিবে কি সেই সুযোগ? করবে কি আমাকে গ্রহণ? বানাবে কি তোমার রাজকুমার? আই লাভ ইউ ফর এভার। উইল ইউ ম্যারি মি? এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলেই থেমে যায়। ওরা ওদের কথা শুনে ঘোরের মধ্যে চলে যায়। ওরা আজ ওদের ভালোবাসাটা বুঝতে পেরেছে। আনমনেই মিশু কথা নিশু ওদের হাত বাড়িয়ে দেয়। ওমর রাফি নীল এটা দেখে মুচকি হেসে ওদের হাত স্পর্শ করে রিং পরিয়ে দেয়। ওমর নীল রাফি উঠে দাঁড়িয়ে ওদেরকে জড়িয়ে ধরে। আজ ওরা অনেক খুশি। ওদের ভালোবাসার মানুষরা ওদের ভালোবাসা বুঝতে পেরেছে। হুট করেই সব লাইট একসাথে জ্বলে ওঠে এবং উপর থেকে হাতের তালির আওয়াজ ওদের কানে আসতে লাগলো। ওমর নীল রাফি কথা মিশু নিশুদের ছেড়ে দেয়। সব্বির ফাহিম সিঁড়ি দিয়ে হাততালি দিতে দিতে নিচে নামছিল।
মিশু নিশু কথা কিছুটা লজ্জা পায় ওদের দুইজনকে দেখে। কি বলছিলাম না একদিন ঠিকই আমার ভাইদেরকে ভালোবাসবেন, তা এখন ভালোবেসে ফেলেছেন তো? একদম খাপে খাপে মিলে গেছি। কথা নিশু মিশু ওদের দুইজনের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ওমর, রাফি, নীল মিশু নিশু কথাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। সাব্বির, ওকে ভাই, আমি নিয়ে আসছি। সাব্বির বুঝে যায় ওমর ঠিক কিসের কথা বলেছে। সাব্বির ইয়া বড় একটা কেক নিয়ে ওদের সামনে এসে হাজির হয়, কেক টেবিলে বসিয়ে। ভাই চলে আসেন। ওমর, নীল, রাফি, কথা নিশু মিশু ওদের হাত ধরে কেকের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। এই লোন ভাই, কেক কাটিন। ওমর, নীল, রাফি ছুরি হাতে নিয়ে কেক কেটে মিশু নিশু কথাকে খাইয়ে দেয়। মিশু নিশু কথা ওরা ওদের তিনজনকে খাইয়ে দেয়। মোরা কি ফাও? এখন আমরা বড় হয়ে গেছি। টেরা কথা বলিস দাঁড়া। মিশু নিশু ও কথার দিকে তাকিয়ে ওদের না দেখিয়েই চোখ টিপ দেয়। নিশু কথা বুঝে যায় এখন কি করতে হবে। মিশু নিশু কথা হাতে কেক নিয়ে সাব্বির ও ফাহিমের সামনে যেতে লাগলো। সাব্বির ও ফাহিম সেই মাপের খুশি। মিশু নিশু কথা ওদের সামনে গিয়ে কেক না খাইয়ে দিয়ে ওদের চেহারায় কেকের ক্রিম সব লাগিয়ে দিল। ওরা বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে। টেরা কথার ফল। নিশু কথাও হাসছে। ওমর, রাফি, নীল ওদের এমন কাণ্ড দেখে হু হু করে জোরে জোরে হাসতে লাগলো। নিশু মিশু কথা ওরা হাসি থামিয়ে ওমর, রাফি, নীলের দিকে তাকিয়ে আছে। ওদের মুখে হাসি আজ পর্যন্ত ওরা দেখেনি, এতদিন শুধু রাগটাই রেখেছে। অবাক নয়নে তাকিয়ে আছে ওরা। গম্ভীর রকচটা মানুষদের হাসলে কতটা মায়াবী লাগে সেটা ওদেরকে দেখে বোঝা যায়। সাব্বির, ফাহিম মুখ ধুইয়ে ওয়াশরুমে চলে যায়। ওরা তিনজন এখনো সমান তালে হেসেই যাচ্ছে। তোমরা পারো বটে। হুম। ওরা সবাই একসাথে ডিনার শেষ করে রাতটা এই বাংলোতেই থেকে যায়। এটাও ওদের বাড়ি। এই বাড়িতে ওরা খুব কম আসা যাওয়া করে। মিশু নিশু কথা ওরা একসাথে এক রুমে ঘুমোবে বলে ওদেরকে জানিয়ে দিয়েছে। ওরা তিনজন এই কথা শুনে অমত করেনি, কেননা 2 দিন পর ওরা ওদের হয়ে যাবে। ওমর, নীল, রাফি এক রুমে বসে কথা বলছে। জাহিদ চুপ আছে বলে এটা ভাবা যাবে না ও দমে গেছে। সুযোগ পেলে আবার আমাদের উপর আক্রমণ করবে। আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, আমিও এটাই ভাবছি। জাহিদের মাথায় কোনো এক খেলা ঘুরপাক খাচ্ছে, ঠিক সময় মতো গুটি চালবে। আমাদের ইনফরমারদের ভালো করে জাহিদের উপর নজর রাখতে বলো। ওর নেক্সট টার্গেট কি আমাদের জানতে হবে। আমি চাই এবার ওর কিচ্ছা শেষ করতে, জাহিদ নামক প্যারা দুনিয়া থেকে উঠিয়ে দিতে। হুম। নিশু, সেই তখন থেকে দেখে যাচ্ছি তুই কি যেন ভেবেই যাচ্ছিস। কি ভাবছিস এত? এই নিশু, কি কি এত ভাবছিস? বল আমরা কি কাজটা ঠিক করছি? কোন কাজটা? কিসের কথা বলছিস তুই? ওদেরকে তিনজনকে মেনে নিয়ে আসলে ওরা কি সত্যি ভালোবাসে আমাদের, নাকি এটা জাস্ট মোহ আমাদের প্রতি? এই কয়দিন ওদেরকে তুই চিনতে পারিসনি। যদি মোহ হতো তাহলে আমাদেরকে অনেক আগেই ওদের স্বাদ মিটিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিত। কিন্তু তুই দেখ, ওরা আমাদের সাথে এখনো পর্যন্ত তেমন কোনো বাজে কাজ বা কুনজরে তাকায়নি। আর আমি তখন নিলয়ের চোখে আমার প্রতি ভালোবাসা দেখতে পেয়েছি। তোরাও কি সেই ভালোবাসাটা দেখতে পাসনি ওদের চোখে? আমিও দেখেছি। অদ্ভুত এক মায়া ছিল অমরের চোখে। সেই চোখের মায়ায় পড়তে আমি বাধ্য। আমিও যে অমরকে ভালোবেসে ফেলেছি সেটা তখনই বুঝতে পেরেছি। আর আমি রাফির চোখে দেখতে পেয়েছি অদ্ভুত এক নেশা। হ্যাঁ, সেটা ছিল আমাকে ভালোবাসার নেশা, আমাকে পাওয়ার নেশা। আমি ওর চোখের নেশাতে আসক্ত। আমি চেয়েও ওর ওই নেশা ভরা চোখ থেকে আমার চোখ সরাতে পারিনি। হার মেনে যায় ওর ওই নেশাক্ত চোখের কাছে। মিশু ও কথা হু হু করে জোরে জোরে হাসতে লাগলো নিশুর কথা শুনে। নিশু ভ্রু কুচকে তাকালো ওদের দিকে। কি হয়েছে, হাসছিস কেন? আমরা কখন কিভাবে কেমনে ওই 3 গ্যাংস্টারের প্রেমে পড়ে গিয়েছি সেটা টেরই পাইনি। এক্স্যাক্টলি। যদি আমাদের ধোকা দেয় তাহলে গুলি করে দেব। তাও ওদের গান দিয়ে। হুম,
এবার ঘুমোতে আয় তোরা। হ্যাঁ। ওরা বিছানায় ঘুমোতে চলে যায়। সকালে নাস্তা সেরে ওরা এখান থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ পর ওরা বাসায় পৌঁছে যায়। ওমর নীল রাফি ওরা ডিসিশন নেয় সামনের সপ্তাহে ওদের বিয়ে হবে। সব কিছুর আয়োজন শুরু করে দেয় সাব্বির ও ফাহিম। 3 দিন পর ফাহিম মনের সুখে গান গাচ্ছে আর হাঁটছে, সাথে সাব্বিরও ছিল। সাব্বির ফোন নিয়ে ব্যস্ত ছিল। সখী ভোলা ট্রেন কারে কই, সখী ভোলা ট্রেন কারে কই, হৃদয়ের মন্দিরে আছে বসে, তুমি এই ব্যথা কেমন তা সই। সাব্বির ফোনের দিকে তাকিয়েছিল। ওকেও ঠিক একইভাবেই টেনে রুমের ভিতরে নিয়ে যায়। ওরা দুইজন অনেকটা ভয় পেয়ে যায় এই কাণ্ডে। সামনে থাকা মানুষ 3 জনদের দেখে ওরা হাঁপ ছেড়ে বাঁচল। ওদের দুইজনের হাত ধরে টেনে নিয়ে এসেছে মিশু নিশু কথা। ওয়াহ কি আফা, এমন কইরা টান মাইরা আনার কি দরকার ছিল? মাগো কইলি মোরা আইসা পড়তাম, হুদাহুতি মগরে ভয় দেখালেন। হ্যাঁ হবু ভাবিরা, সত্যি অনেক ভয় পেয়ে গেছি আমি। বাহ, তাহলে তো ভালোই হয়েছে। আচ্ছা শোন, তোদেরকে যে জন্য এইভাবে টেনে নিয়ে এসেছি, এই দেখ। এটা কি? দেখতেই তো মনে হইতেছি কোনো জায়গায় মেলা হইতেছি। এটা দিয়া কি হরমু মোরা? এই মেলাতে যাবো আমরা, কিভাবে যাব সেটা তোরা দুইজনেই জেনে নিস। আপনারা যাইবেন হেটা মোরে কেমনে জানমু? বাংলা কথা বলছি, বুঝতে পারছিস না তোরা? এই বাণিজ্য মেলায় যাব আমরা। কি বলেন হবু ভাবি? ভাইয়েরা যদি যেতে পারে আপনারা ওখানে যাবেন, তাহলে ভীষণ রাগ করবে। হয়। এত কথা শুনতে চাই না, আমরা এই মেলাতে যাব। তোরা দুইজন তাদেরকে রাজি করাবি, কিভাবে সেটা তোদের না ভাবি, এটা সম্ভব না। ভাইয়েরা কিছুতেই রাজি হবে না। সেটা আমাদের দেখার বিষয় না, রাজি তোদের করাতেই হবে যেইভাবেই হোক। না ভাবি, এখন এইখানে যাওয়া দরকার নেই, বিয়ের পর না হয় যাইন। আজকেই যাব, কোনো বাহানা চলবে না। যা, তাদেরকে রাজি করিয়ায়। আফা এটা সম্ভব না। রাজি করাবি কি না? ভাবি প্লিজ বোঝার চেষ্টা করুন। এখন ওখানে যাওয়া ঠিক হবে না, চারদিকে আমাদের শত্রুরা খুব পেতে আছে, আপনাদের উপর হামলা হতে পারে। এইসব কিছুই শুনতে চাই না। রাজি করাবি নাকি আমার হাতের এই ছুরিটা আবারও আমার পেটে ঢুকিয়ে দেব? না না ভাবি, এইটা করবেন না, আমি দেখছি কি করা যায়। দেখছি না, বল রাজি করাতে যাচ্ছি। মিশুর সম্পর্কে তো ভালো করে জানিস। হ্যাঁ আচ্ছা, আমি ভাইয়াদের রাজি করাচ্ছি। হুম। এই তো, গুড বয়। যাও যাও, কাজে লেগে পড়ো। সাব্বির ফাহিম রুম থেকে বেরিয়ে যায়। মিশু নিশু কথা খুশি হয়ে যায়। সাব্বির ও ফাহিম পড়েছে ফান্দে। কিভাবে ভাইদের রাজি করাবে সেই উপায় ভাবছে। ওমর নীল রাফি ওরা আজ অফিসে যায়নি, বাসায় বসে অফিসের কাজগুলো করছিল। ওরা 3 জন হল রুমে বসা ছিল। সাব্বির ও ফাহিম মুখ শুকনো করে কাঁচুমাচু হয়ে ওদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওমর নীল রাফি ওরা 3 জন ওদের 2 জনকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে নীল প্রশ্ন করে বসলো ওদের উদ্দেশ্যে। হোয়াট? তোরা কিছু বলবি? কথা বলছিস না কেন? হ্যাঁ ভাই, কিছু বলা ছিল। বল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে। তো মোরা সেই জায়গাতে যাইতে চাই। পাগল হয়ে গেছিস? এখন এই সময় মেলাতে ঘুরতে যাবি? হ্যাঁ ভাইয়া, শুধু আমরা না, সাথে হবু বাপিদেরকেও নিয়ে যেতে চাই। সাব্বির দেখ, ফালতু কথা বলবি না। তুই জানিস আমাদের। ভাই আমি জানি শত্রুরা আমাদের উপর আক্রমণ করার জন্য বসে আছে, তারপরও আমি ভাবিদেরকে নিয়ে যেতে চাই। তারা কোনোদিনও আমার কাছে এখনো পর্যন্ত কিছুই চায়নি, আজ প্রথম মুখ ফুটে আমার কাছে এই আবদারটা করেছে। তাদের ছোট দেবর হয়ে আমি তাদের এই আবদারটা পূরণ করতে চাই। তার মানে ওরা 3 জন তোর কাছে এই আবদার করেছে, তাই তো? জি ভাই। ওরা হয়তো জানে না আমাদের শত্রুদের ব্যাপারে, কিন্তু তোরা তো জানিস, তারপরও কিভাবে এই কথা বলছিস? জানি, প্লিজ ভাই আমার এই কথা অন্তত রাখুন। তাদের রেসপন্সিবিলিটি আমার উপর ছেড়ে দিন। আমি তাদেরকে যেভাবে নিয়ে যাব ঠিক সেইভাবে সই সালামতে তাদেরকে বাসায় নিয়ে আসবো। ওমর নীল রাফি কিছুটা চিন্তায় পড়ে যায়। সাব্বিরকে না বলতে পারছে না, আবার হ্যাঁ বলতেও পারছে না। দোটানায় পড়ে গেছে ওরা। ওদের কাছে বিষয়টা চিন্তাজনক মনে হচ্ছে। ওদের এত ভাবতে দেখে সাব্বির আবার বলে উঠল, ভাই এত কি ভাবছেন? ফুল সিকিউরিটি সঙ্গে করে নিয়ে যাব, কিচ্ছু হবে না। আমরাও যাব তোমাদের সাথে।
মিশু নিশু কথা ওদেরকে রেডি হতে বল। এই কথা শুনে সাব্বিরের মুখে বিজয়ী হাসি ফুটে উঠল। আচ্ছা ভাই। খুশিতে গদগদ করতে করতে সাব্বির ও ফাহিম সেখান থেকে ওদের তিনজনের কাছে যেতে লাগলো। কাজটা কি ঠিক হলো? এখন সাব্বিরকে নাও বলতে পারছি না। যাক, আমরাও তো ওদের সঙ্গে যাচ্ছি। হুম। সাব্বির মিশু নিশু কথাদের কাছে গিয়ে এই কথা বলাতে ওরা খুশিতে আত্মহারা হয়ে যায়। তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় ওরা। পরপর 3GH থেকে 10টা গাড়ি বের হয়। ফুল সিকিউরিটি নিয়েই বের হয়ে যাচ্ছে, ওদের কোনো বিপদ না হয়। মিশু নিশু কথা আজকে অনেক খুশি, ওদের মনের মধ্যে ভালো লাগা কাজ করছে। ওমর নীল রাফি ওদের মনের মধ্যে ভয় করা নেড়ে যাচ্ছে। চোখে মুখে চিন্তার ছাপ, ওদেরকে এই বিষয়টা বুঝতে দিচ্ছে না। এতক্ষণ দূরবীন দিয়ে দেখছিল জাহিদের লোকেরা। গাড়ি বের হওয়ার সাথে সাথেই জাহিদকে কনফার্ম করে দেয়। জাহিদ ওদের উপর কড়া নজর রাখতে বলে। অনেকক্ষণ পর ওরা বাণিজ্য মেলায় পৌঁছে যায়। একে একে সবাই গাড়ি থেকে নেমে পড়ে। ওদেরকে দেখে পাবলিকরা সব ভয়তে সরে যায়। মিশু নিশু কথা কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়ে। সিকিউরিটি গার্ডরা চারদিকে কড়া নজর রাখছে। সাব্বির ফাহিম মিশু নিশু কথাদের সাথে আছে। ওমর রাফি নীল ওরা গাড়িতে বসে ফোন নিয়ে ব্যস্ত। ওরা পাঁচজন একটা বড় দোকানে প্রবেশ করে। সেখানে সব ধরনের দেশি বিদেশি জিনিস সামগ্রী পাওয়া যায়। সাব্বির ও ফাহিম দোকানের সামনের দিকে ছিল, মিশু নিশু কথা ছিল দোকানের পিছন দিকে। দোকানের এক কর্মচারী মিশুদের উদ্দেশ্যে বলল, ম্যাম, আপনারা এই মিনি পারফিউম তিনটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মিশু নিশু কথা মিনি পারফিউম তিনটি দেখে বেশ খুশি হয়ে যায়। তিনজনেই মিনি পারফিউম তিনটে হাতে নিয়ে বাম হাতের উপর একবার স্প্রে করে গন্ধ শুকতে লাগলো। হাতের উপর নাক দেওয়ার সাথে সাথে ওদের মাথা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে দেখছে। কেন এমন হচ্ছে সেটা ওরা জানে না। আস্তে আস্তে চোখের পাতা এক করে নিল। মাটিতে পড়তে যাবার আগেই ওইখানে থাকা তিনজন লোক এসে ওদেরকে ধরে ফেলে। অতি সাবধানে ওদের তিনজনকে কোলে উঠিয়ে দোকানের পিছনের দিকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয় এবং গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। সাব্বির ও ফাহিম অনেকক্ষণ ধরে ওদের তিনজনকে দেখতে না পেয়ে দোকানের পিছনের দিকে যায়। দোকানের পিছনে গিয়ে দেখে মিশু নিশু কথা ওরা তিনজন সেখানে নেই এবং দোকানের কর্মচারীদেরও দেখা যাচ্ছে না। সাব্বির ও ফাহিম অনেকটা ভয় পেয়ে যায়। ভালো করে দোকানের চারপাশ খুঁজতে শুরু করে। সাব্বির দোকানের পিছনের দিকে যাওয়ার সাথে সাথেই সেখানে থাকা দরজার উপর নজর পড়ে। সাব্বির দরজার বাইরে গিয়ে বুঝতে আর বাকি থাকে না ওদের তিনজনের সাথে কিছু একটা হয়েছে। সাব্বির দৌড়ে দোকান থেকে বের হয়ে ওমর রাফি নীল ওদের কাছে ছুটে যেতে লাগলো। গাড়ির সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই ভাই, ভাবিদের কোথাও খুঁজে পাচ্ছি না। হোয়াট? ওমর নীল রাফি এই কথা শোনা মাত্রই ওদের বুকের মধ্যে ধুক করে উঠল। ওদের মনের মধ্যে একরাশ ভয়ে এসে বাসা বাঁধল। ওমর রাগী ভাব নিয়ে গাড়ি থেকে বের হয়ে সাব্বিরের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। ওর বলার মতো কিছুই নেই। বারবার নিষেধ করার পরও তোর পাগলামির কারণে আজ এখানে এসেছি আমরা। যে ভয়টা মনের মধ্যে গেঁথেই ছিল সেই ভয়টা আজ বাস্তব রূপ ধারণ করলো। তোর কারণে এইসব হয়েছে। যদি না এখানে আসতাম তাহলে এসব কিছুই হতো না। অমর নীল, এখন রাগ করার সময় না। আর সাব্বির এখানে কোনো দোষ নেই। নিশু মিশু কথা ওদের জোরের কারণে আমাদের এখানে আসা। এখন আমাদের করেনি, কাজ হচ্ছে জাহিদের লোকেশন ট্র্যাক্স করতে হবে। আর কিভাবে? এখানে এইসব আলাপ করার বিষয় নয়। আগে এখান থেকে চল, সাব্বির বডিগার্ডদের রেডি থাকতে বল। জি ভাই। ওরা এখান থেকে চলে আসে ওদের বাসায়। হল রুম ভেদ করে হেঁটে বাড়ির পিছনের রুমে যেতে লাগলো ওরা সবাই। বড় একটা পেন্টিনে রাফি হাত দিয়ে সরাবার সাথে সাথেই দেয়ালের কোড ডিভাইস দেখা যায়। রাফি পাসওয়ার্ড কোড বসিয়ে দেওয়ার পর সুরঙ্গের মতো একটা দরজা আপনা আপনি খুলে যায়। ওরা ভিতরে প্রবেশ করে। ভিতরে ছিল নানান ধরনের বৈদ্যুতিক কম্পিউটার ও ল্যাপটপ। সেগুলো চালাবার জন্য কিছু হ্যাকার ও ভিন্ন ধরনের লোক সেখানে রয়েছে। এই সিক্রেট রুমের ব্যাপারে ওরা পাঁচজন ছাড়া আর কেউ জানে না। ওমর রাফি নীল ভিতরে প্রবেশ করে একটা সোফায় গিয়ে বসে। সাব্বির ও ফাহিম দাঁড়িয়েছিল। জাহিদের লোকেশন ট্র্যাক করছে? বালকটি কম্পিউটার থেকে ও ধ্যান সরিয়ে রাফির প্রতি উত্তরে বলে উঠল, জি স্যার, জাহিদের লোকেশন এখন গুলশানের একটা চক্রের মধ্যে দেখাচ্ছে।
সেটা এখান থেকে কত কিলোমিটার দূরে? প্রায় 3 কিলোমিটার হবে। ওকে চল তোরা জাহিদ নামক প্যারাটা আজকে শেষ করে দিয়ে আসি। রাফি আর ওই বালকটির কথা এতক্ষণ নীল, ওমর, রাফি, সাব্বির ওরা মন দিয়ে শুনছিল। ওরা এখনও বুঝতে পারেনি রাফি এত কিছু কিভাবে জানলো। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। তুই এত কিছু কিভাবে জানলি? আর জাহিদের লোকেশন ট্রেস কিভাবে করলি? রাফি প্রতি উত্তরে বাঁকা হেসে জবাব দেয়। আমার লোক জাহিদের দলের সাথে মিশে আছে, সেটা হয়তো জাহিদ জানে না। ওদের ফোনে লোকেশন অন করা আছে, যার কারণে সহজে জাহিদের লোকেশন ট্র্যাক করতে পেয়েছি আমাদের লোকেরা। এতক্ষণ পর ওদের মনে ডাউট ক্লিয়ার হলো। গুড জব। চল তাহলে জাহিদ ওদের ক্ষতি করার আগে আমাদের সেখানে যাওয়া উচিত। ওমর, নীল, রাফি, সাব্বির, ফাহিম সিক্রেট রুম ত্যাগ করলো। রুমটি আবার আগের মতো বন্ধ করে গেল। ওরা গাড়িতে বসে বডিগার্ডদের সাথে নিয়ে বেরিয়ে পড়ল জাহিদের লোকেশনের উদ্দেশ্যে। পানির ছিটায় মিশু নিশু কথাদের জ্ঞান ফিরে আসলো। আধো আধো চোখ মিলে চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ওরা এখন কোথায় আছে। হুট করেই সামনে থাকা কয়েকজন কালো পোশাক পরা লোক ও সাদা পোশাক পরা সোফায় বসা লোকটিকে দেখে ওরা অনেকটাই ভয় পেয়ে যায়। একসাথে 3 জন জড়সড় হয়ে বসলো। জাহিদের নজর ছিল অন্যদিকে। ওদের জ্ঞান ফেরাতে চোখের সানগ্লাসটা খুলে ওদের দিকে তাকিয়ে ওদের 3 জনের উদ্দেশ্যে বলতে লাগলো। হাই গার্লস, আমি জাহিদ। আমাকে তোমরা চিনবে না। ওয়েট, আমি তোমাদের নতুন পরিচয় দিচ্ছি। ওই যে তোমার বান্ধবী মিশুকে দেখতে পাচ্ছ, ওর হবু হাজবেন্ড, মানে তোমাদের দুজনের দুলাভাই। জাহিদের কথা ওরা ঠিক বুঝতে না। লোকটি ওদের কি বোঝাতে চাচ্ছে সব ওদের মাথার উপর দিয়েই যাচ্ছে। মিশু অনেকটা অবাক ও ভয়ের মধ্যে আছে, কেননা হবু হাজবেন্ড বলার কারণটা ঠিক বুঝতে পারছে না। এই তোরা কে কোথায় আছিস? মিশুকে নিয়ে গিয়ে রেডি করিয়ে নিয়ে আয়, আজ ওর সাথে আমার বিয়ে হবে। মিশু এবার আরো ভয় পেয়ে যায়, সাথে নিশু কথাও। ওরা ভয় ও আতঙ্কের মাঝে আছে। এতক্ষণে ওরা জাহিদের কথার মানেটা বুঝতে পেরেছে। একজন বডিগার্ড এসে মিশুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মিশুর হাত কথা নিশু ধরে রেখেছে। এক পর্যায়ে ওদের হাত ছাড়িয়ে নেয় বডিগার্ড। মিশুকে জোরে জোরে টেনে নিয়ে যেতে লাগলো। আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যাব না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আহা, না গেলে বিয়ে হবে কি করে? এই কয়দিন তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, এখন যার তর সইছে না। এই তাড়াতাড়ি নিয়ে যাও ওকে। আমি যাব না, আমার হাত ছাড়ো বলছি। নিশু কথা তাকিয়ে তাকিয়ে দেখছে। ভয়তে মুখ থেকে কথাও বের হচ্ছে না ওদের। বডিগার্ডরা মিশুকে নিয়ে একটা রুমে রেখে আসলো। সেখানে আগে থেকেই 2 জন মেয়ে ছিল। মিশুকে সাজাবার জন্য মেয়ে 2 জনকে আনা হয়েছে। এবার বলো, কে আগে মরবে, তুমি নাকি তুমি? নিশু কথা ভয়তে কোনো কথাই বলতে পারছে না। হাত পা ওদের ঠান্ডা হয়ে গেছে গান শুনে। আগে তুমি মরো তাহলে। নিশু কথা চুপ করে আছে। ওই লোকটার সাথে মিশুর বিয়ে হবে সেটা ভাবতেই ওদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। এদিকে মিশু কোনোভাবেই সাজতে চাইছে না। ঘরের সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। মেয়ে 2টা সাজাতে আসলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। ভাঙচুরের আওয়াজ শুনতে পেয়ে একজন গার্ড ভিতরে এসে দেখে মিশু সব ভেঙে তছনছ করে দিয়েছে। গার্ড রুম থেকে বেরিয়ে জাহিদের কানে কানে গিয়ে এটা বলার সাথে সাথেই জাহিদ রাগী ভাব নিয়ে উঠে দাঁড়িয়ে ওই রুমের উদ্দেশ্যে যেতে লাগলো। রুমের ভিতরে প্রবেশ করেই মিশুর সামনে গিয়ে ওর চুলের মুঠি ধরে বলল, অনেক দেমাগ তোর, তাই না? ভালোই ভালোই বলছি তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হয়ে নে, আর না হলে তোর ওই 2 বান্ধবীর লাশ দেখতে পাবি। আমি রেডি হচ্ছি, ওদের কোনো ক্ষতি করবে না প্লিজ, ওদেরকে ছেড়ে দিন। দ্যাটস গুড। কিচ্ছু করবো না যদি তুমি আমাকে খুশি খুশি বিয়ে করে নাও তাহলে। আমি রাজি আছি, তারপরে ওদেরকে ছেড়ে দিন, ওদের কোনো ক্ষতি করবেন না। গুড। এই ওকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো। মিশুর চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। সত্যিই কি এই লোকটাকে বিয়ে করতে হবে? নীল কি আমাকে বাঁচাতে আসবে না? নীলের কথা খুব বেশি মনে পড়তে লাগলো মিশুর। মেয়ে 2টা মিশুকে সাজাতে লাগলো, আর মিশু স্ট্যাচুর মতো বসে আছে। কিছুক্ষণ পর মিশুকে রেডি করিয়ে মেয়ে 2টা জাহিদের কাছে নিয়ে আসে। ওয়াও, ইউ আর লুকিং সো সুইট মিশু। জাহিদ কি বলছে সেটা মিশুর কানে যাচ্ছে না। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। জাহিদ মিশুর হাত ধরে ওর পাশে বসিয়ে দেয়। কাজী বিয়ে পড়ান।
কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করে। জাহিদ কবুল বলে কাগজে সাইন করে দিয়েছে। মিশুকে কবুল বলতে বললে ওর কোনো রেসপন্স পায় না। ও সেই স্ট্যাচুর মতোই বসে আছে। মিশু, কবুল বলে কাগজে সাইন করে দাও। মিশু, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। আমি কিন্তু তোমার বান্ধবী 2 জনকে মেরে দিব। মিশু। মিশু তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। জাহিদ মিশুকে তুলে সোফায় বসিয়ে বলতে লাগলো, সাইন করবি কিনা বল। করবো না। তাহলে তোর বান্ধবীদের। ওমর নীল রাফি খুব শান্তভাবে সোফার উপরে বসে পায়ের উপর পা তুলে বসলো। জাহিদ ওদেরকে দেখে রেগে ফায়ার হয়ে যায়। গান বের করে ওদের দিকে তাক করে বলল, তাহলে তোরা 3 জন চলেই আসলি কুকুরের মতো নাক দিয়ে শুকতে শুকতে। আরে তোর বিয়ে আর আমরা আসবো না? শত হলেও তো তুই আমাদের শত্রু, তাই বলে কি তোর বিয়েতে আসতে বাধা আছে নাকি আমাদের? তোর বিয়ে দেখতেই তো এসেছি আমরা। তাড়াতাড়ি বিয়ে করে নে, যতক্ষণ বিয়ে হচ্ছে ততক্ষণ আমরা এখানেই বসে আছি। মিশু নিশু কথা ওদের কথার আগামাথা ঠিক বুঝতে পারছে না। ওরা কি করতে চাইছে সেটাও বুঝতে পারছে না। ওরা হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। হাজারটা প্রশ্ন এসে ওদের মাথায় বাড়ি খাচ্ছে। তোরা আমাকে বোকা মনে করিস? মনে করছিস আমি ভয় পাচ্ছি তোদেরকে দেখে? তুই তো বোকাই, আর ভয় পাচ্ছিস বলে কাপুরুষের মতো পেছন থেকে বারবার আঘাত করতে চেয়েছিস। সাহস থাকলে সামনে থেকে আঘাত করে দেখ। তুই কার কলেজায় হাত দিয়েছিস তুই সেটা জানিস না। মিশু আমার ভালোবাসা, তুই ওকে বিয়ে করবি? সাহস থাকলে আমার সামনে মিশুকে বিয়ে করে দেখা। জাহিদ নীলের কথাগুলো শুনে রেগে যায়। গান নীলের দিকে তাক করে গুলি ছোড়ার আগেই সাব্বির জাহিদের হাতে গুলি করে দেয়। জাহিদের হাত থেকে গানটা ছিটকে দূরে পড়ে যায়। এক পর্যায়ে গোডাউনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায়। ওমরদের বডিগার্ড ও জাহিদদের বডিগার্ডদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ফাহিম নিশু মিশু কথাকে নিয়ে ওদের থেকে দূরে দাঁড়িয়ে আছে। ওরা প্রচণ্ড ভয়ের মধ্যেই আছে। ওদের এমন রূপ ওরা আগে কখনোই দেখেনি। ক্ষণে ক্ষণে গোডাউন থেকে গুলির আওয়াজ ভেসে আসছে। ভয়তে ওরা 3 জন কান চেপে বসে আছে। জাহিদের হাতে ও পায়ে গুলি লাগে। রক্ত বের হচ্ছে অঝরে। এক প্রকার মাটিতে লুটিয়ে পড়েছে। ক্রোধ নিয়ে ওদের 3 জনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ওর কোমরের পিছনে আরেকটি গান রাখা ছিল। বাম হাত দিয়ে গানটা বের করে রাফির উদ্দেশ্যে গুলি ছুড়ল। সোজা গেঁথে গেল ওর বুকের মাঝে। মিশু নিশু কথা জোরে চিৎকার দিয়ে উঠল সাব্বির বলে। গুলিটা রাফির নয়, সাব্বিরের বুকে গেঁথে গেছে। সাব্বির দূর থেকে জাহিদের গুলি করার দৃশ্য দেখে ফেলে। তাই দেরি না করে ছুটে গিয়ে রাফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বাই চান্স গুলিটা সাব্বিরের গায়ে লেগে যায়। রাফি জাহিদকে তাক করে গুলি ছোড়ে মাথা বরাবর। সাথে সাথে জাহিদের মাথায় গেঁথে যায় গুলিটি। জাহিদ সেখানেই মারা যায়। সাব্বির মাটিতে পড়ে যেতে নিলে তার আগেই নীল ধরে ফেলে। আস্তে করে মাটিতে বসায় সাব্বিরকে। মিশু নিশু কথা সাব্বিরের কাছে এসে কান্না করতে লাগলো। সাব্বির, তুই এটা কেন করলি? তুই কি কোনোদিনও ভালো হবি না? সবসময় পাগলামি করেই যাবি। সাব্বির, হসপিটালে নিয়ে যেতে হবে, ওঠা ওকে। ভাই ভাই প্লিজ, আমার কিছু কথা আছে। জানি না আমি কতক্ষণ বেঁচে থাকবো। আমাকে প্লিজ কথাগুলো বলতে দাও। তোরা কথা কওয়া লাগবো না ভাই, চলেন ওর আগে হাসপাতালে নিয়ে যাই। ভাই আমাকে বলতে দে। ভাই, তোমাদের বিয়ে আমি দেখে যেতে পারবো না। হয়তো ওই পর্যন্তই আমার হায়াত আল্লাহ তাআলা লিখেননি। খুব ইচ্ছে ছিল দেখার। ভাই, খুব বড় করে আয়োজন করবা। আর আমার ভাবি ও আপুদেরকে কখনো কষ্ট দিবা না। সবসময় হাসি খুশি রাখবা। যদি পারো 5কে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিও। আমি না হয় দূর থেকে তোমাদের হাসি খুশি জীবনটা দেখবো। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও সবাই। প্লিজ সাব্বিরকে হসপিটালে নিয়ে চলুন প্লিজ। নীল, ওমর, রাফি আর দেরি না করে সাব্বিরকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। তাড়াতাড়ি গাড়ি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যায় ওরা। গাড়ি থেকে নামিয়ে ওটিতে নিয়ে যাওয়া হয় সাব্বিরকে। ওটিতে বসেই সাব্বির মারা যায়। ডক্টর সাব্বিরকে মৃত ঘোষণা করে দেয়। মিশু নিশু কথা ফাহিম কান্নায় ভেঙে পড়ে। ওমর, নীল, রাফি কান্না করতে চেয়েও ওদের মতো কাঁদতে পারছে না। বুকের মধ্যে পাথর বেঁধে রেখেছে। মিশু নিশু কথা ফাহিম ওটির ভিতরে গিয়ে পাগলামি শুরু করে দেয়। সাব্বির প্লিজ ওঠ, তুই ছাড়া আমরা খেলবো কাকে নিয়ে? ওঠো সাব্বির প্লিজ।
তোর কথা হবো, তোকে উঠতে বলছে রে, প্লিজ উঠ সাব্বির। ভাই তুই মোরে একা রাইখা গেলে মোর কি হইব? মই যে আবারও একা হইয়া যামু। তুই উঠবি না তাই তো? আচ্ছা আচ্ছা, এবার খেলাতে আমি চড় দেব, তারপরও তুই ওঠ সাব্বির। দেখ এখন আমাদের কিন্তু ভীষণ রাগ হচ্ছে, ওঠ বলছি প্লিজ। নীল ওমর রাফি ওদের পাগলামি দূরে দাঁড়িয়ে দেখছিল। এখন আর ওদের চোখ বাঁধা মানেনি, অঝরে চোখ থেকে পানি ঝরে পড়তে লাগলো। ওমর বারবার নিজেকে অপরাধী মনে করছে, কেননা রাগের মাথায় তখন সাব্বিরকে একটা থাপ্পড় দিয়েছিল। সেই কথাটা বারবার ওর মনে পড়ছে, যার কারণে মনের মধ্যে ছটফট করছে। মিশু নিশু কথা ফাহিম ওরা আরও পাগলামি শুরু করে দিয়েছে। নীল ওমর রাফি ওদেরকে এক প্রকার জোর করেই হসপিটাল থেকে বাসায় নিয়ে যেতে লাগলো। ওরা বারবার একই কথা বলছে, সাব্বিরকে ছাড়া ওরা যাবে না, সাব্বিরকে ওদের সাথে নিয়ে যাবে, যেটা হয়তো আর কখনোই সম্ভব না। মিশু নিশু কথা সাব্বিরের আগের স্মৃতিগুলো মনে করে আরও বেশি কান্না করতে লাগলো। নীল ওমর রাফি ওরা কিছুতেই ওদেরকে শান্ত করতে পারছে না। এক নিমেষেই ওদের হাসি খুশি মুহূর্তগুলো দুঃখে পরিণত হলো। বডিগার্ডরা সাব্বিরের দাফন কাফনের ব্যবস্থা করতে লাগলো। 1 মাস পর আজ ওদের বিয়ে সম্পূর্ণ হলো। সাব্বিরের কথা মতো খুব বড় করেই ওদের বিয়েটা হয়েছে। এই 1 মাসে ওরা সাব্বিরের শোকটা কাটিয়ে উঠতে পারেনি। ওদের মনে হয় এই বুঝি সাব্বির ভাই আপু বলে ডাকবে। ফাহিম এখন আর আগের মতো নেই, অনেকটা চুপচাপ হয়ে গিয়েছে। আগের মতো এখন আর কথা বলে না। ওর হাসিটা যেন সাব্বির ওর সাথে করে নিয়ে গিয়েছে। সাব্বিরের কথা মনে পড়লেই একা একা বসে কান্না করে। মিশু বিয়ের সাজসজ্জা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো সাব্বিরের কথাই ভাবছে। নীল রুমে এসে দেখে মিশু রুমে নেই। হেঁটে বারান্দায় এসে দেখে কার্নিস ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। নীল পিছন থেকে মিশুকে আলতো করে জড়িয়ে ধরল। এই যে ম্যাডাম, বাসরঘর ছেড়ে এখানে কি করছেন? কোথায় হারিয়ে গেলেন শুনি? আজকে সাব্বির বেঁচে থাকলে কতটা আনন্দ করতো আমাদের বিয়েতে, তাই না? ও, আপনি তাহলে আপনার দেবরের কথা ভাবতেছেন। তা এখন আমার দিকে একটু নজর দিবেন কি? আপনার দিকে নজর দিয়ে কি হবে? আপনি নয়, তুমি বলো। আমি যে ভালোবাসার অভাগে ভুগছি, সেই দিকে আপনার নজর আছে? মিশু কিছুটা লজ্জা পেয়ে মুচকি হাসল। আই লাভ ইউ মিশু, আই নিড ইউ নাও। মিশু এখন আরও লজ্জা পেয়ে গেল। নীল সেটা ভালো করেই বুঝতে পেরেছে। একটা কথা বলার ছিল তোমাকে। আই লাভ ইউ নীল। নীল মিশুকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। আই লাভ ইউ মোর। নিশু অনেকক্ষণ যাবৎ বসে আছে বিছানার উপর। রাফি এখনও আসছে না দেখে উঠে বারান্দায় দোলনায় গিয়ে বসল। হঠাৎ করেই সাব্বিরের কথা মনে পড়ে গেল। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কান্নাটা হয়তো নিঃশ্বাসের সাথেই উড়িয়ে দিয়েছে। রাফি রুমে প্রবেশ করে বিছানায় চোখ পড়তেই নিশুকে দেখতে পায় না। বারান্দায় উকি দিয়ে দেখে নিশু দোলনায় বসে ভাবনার জগতে ডুবে আছে। রাফি গিয়ে নিশুর পাশে বসে পড়ল। নিশু বুঝতে পেরেছে ওর পাশে রাফি এসে বসেছে, তাই রাফির দিকে না তাকিয়ে নিশু ওর ভাবনাতে ডুবে আছে। আমার কথা ভাবছো বুঝি? এই যে মিসেস রাফি, কিছু বলছি, শুনতে পাচ্ছেন কি? কোথা থেকে আসলে আমাকে চালাতে? আরে এখনো তো জ্বালানোই শুরু করলাম না, তার আগে এই কথা বলছো? আর যদি শুরু করি তাহলে কি করবে? হ্যাঁ, নিশু রাফির কথার মানেটা ভালো করেই বুঝতে পেরেছে। উঠে চলে যেতে নিলে রাফি নিশুর হাত ধরে ওর কোলের উপর বসিয়ে দেয়। আর কত দূরে রাখবে নিশু? এবার তো আপন করে নাও, একবার বলো রাফি আই লাভ ইউ। নিশু চুপ করে আছে, কিছুটা লজ্জাবোধ করছে। বলো না। তুমি না বললেও আমি বলবো, আই লাভ ইউ নিশু। আই লাভ ইউ টু। লজ্জায় পড়ে যায় কথাটা বলেই। রাফি কিছুটা অবাক হয়। শেষ পর্যন্ত বলেই দিলে। রাফি নিশুকে কোল থেকে নামিয়ে নিশুকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক সেই সময় নিশু চিল্লিয়ে বলে উঠল, আরে ফাহিম। রাফি নিশুর মুখে ফাহিমের কথা শুনে পিছনে ফিরে তাকায়, কিন্তু সেদিকে ফাহিমকে দেখতে পায় না। নিশু দৌড়ে রুমের ভিতর যাবার আগেই পিছন ফিরে বলতে লাগলো, একজন গ্যাংস্টার হয়ে যদি এভাবে ভয় পেয়ে যান তাহলে পাঠকরা কি বলবে? মজা করা হচ্ছে, দাঁড়াও তোমার আমি মজা বের করছি। নিশু দৌড়ে রুমের ভিতরে চলে যায়। রাফি রুমের ভিতরে ঢুকেই ঠাস করে বারান্দার দরজা বন্ধ করে দেয়।
বাকিটা ইতিহাস। থুক্কু পাতিহাস। কথা বিছানায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে। বালিশের সাথে হেলান দিয়ে মাথার উপর এক হাত রেখে চোখ বন্ধ করে রেখেছে। বড় একটা নিঃশ্বাস বুক চিরে বেরিয়ে আসলো। হঠাৎ করেই সাব্বিরের কথা মনে পড়ে যায়। কথা আগের স্মৃতিগুলো ভাবতে লাগলো। ওমর রুমে প্রবেশ করে দেখে কথা বালিশের সাথে হেলান দিয়ে কপালের উপর হাত রেখে চোখ বন্ধ করে আছে। কথা, এই কথা, আরে বাসর রাতে কেউ ঘুমায় নাকি? কথা ওমরের ডাক শুনে উঠে বসে। আমি ঘুমাচ্ছিলাম না। ও, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো। খারাপ লাগছে, শাড়ি চেঞ্জ করে আসো। আমি ঠিক আছি। ওমর কথার ডান হাত ওর হাতের মাঝে আবদ্ধ করে নিল। কথা মাথা নিচু করে বসে আছে। কথা, আমি আগেই তোমাকে বলেছি আর এখনো তোমাকেই বলছি, আই লাভ ইউ কথা, আই রিয়েলি লাভ ইউ। অ্যান্সার কি পাবো? আই লাভ ইউ টু। ওমর কথার মুখে লাভ ইউ কথাটা শুনে খুশি হয়ে যায়। কথাকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভালোবাসার সাগরে ডুব দেয়। আজকে ওদের ভালোবাসা পূর্ণতা পেল। এখন ওদের মাঝে নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, শুধু আছে ভালোবাসা। এভাবেই ওদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক।